বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি আলোচনা করব সেটা হলো সত্য ঘটনা, কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি বা ব্ল্যাক ম্যাজিক যাকে বলে। তো সবাই আমার গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ থাকলো। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তখন সবেমাত্র মাধ্যমিকের গণ্ডি পার হয়েছি। আবেগের সময়, তখন বিবেক দিয়ে কোনো কিছুই ভাবতাম না। কলেজে ভর্তি হয়ে একটা মেয়েকে প্রচণ্ড রকমের পছন্দ হয়। মেয়েটির নাম ভারতী। কলেজে ভর্তি হয়ে প্রায় 6 মাস পর্যন্ত ভারতীর থেকে আমি দূরে থাকতাম। শুধুমাত্র ভারতীকে আমি দেখতাম, কখনো কাছে গিয়ে ওর সঙ্গে কথা বলিনি। ভারতী এবং আমি একই ক্লাসেই পড়তাম। একদিন আমার বন্ধু সৌরভকে পাঠালাম ভারতীর কাছে। আমার পক্ষ থেকে যেন তাকে প্রপোজ করে। আমি লজ্জায় তাকে কিছু বলছি না, তাই সৌরভকে পাঠালাম। সৌরভ ভারতীর কাছ থেকে ফিরে এসে আমাকে জানালো ভারতী আমাকে পছন্দ করে না এবং সে আমাকে কখনোই তার সঙ্গে সম্পর্কে যেতে চায় না। কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম, তবু আমি হাল ছাড়িনি। এরপর প্রতিদিন সৌরভকে তার কাছে পাঠাতাম। প্রতিদিন একটা করে চিরকুট পাঠাতাম সৌরভের মাধ্যমে, কিন্তু কোনোদিন চিঠির উত্তর পাইনি। যারা এই বয়সে প্রেমে পড়েছে তারাই জানে এই সময় কি অবস্থা হয়। চোখ বুঝালেই ভারতীকে আমি দেখতে পেতাম, পড়তে বসলেও ভারতীকেই দেখতে পেতাম। মানে সর্ব অবস্থায় আমি ভারতীকে দেখতে পেতাম। কি আর বলবো, সারাদিন খেতে বসলেও আমি ভারতীকে দেখতে পারতাম। মানে সব জায়গায় শুধু তাকেই নিয়ে ভাবতাম। একদিন কলেজে গিয়ে জানতে পারি আমার বন্ধু সৌরভ এবং ভারতী প্রেম করছে। এটা শোনার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। প্রচণ্ড রেগে মেগে সৌরভকে মারতে গিয়েছিলাম। আমাদের মাঝে হাতাহাতি হয়। এক পর্যায়ে কলেজের বাইরে কয়েকজন ছেলে আমাকে এবং আমার দুজনকে আটকে দেয়। সঙ্গে ছিল ভারতী। সকলে চেয়েছিল আমাদের মধ্যে যে গ্যাঞ্জামটা হচ্ছে ওটাকে মিটিয়ে দেবে। তখন ভারতী বলল, ওই কখনো সৌরভ নাকি আমার পক্ষ থেকে কোনো কিছু জানায়নি, আর এমনকি আমার পাঠানো চিঠিগুলো তার কাছে পৌঁছায়নি। ভারতী সরাসরি বলে দেয় যা হওয়ার হয়ে গেছে, সৌরভকে আমি ভালোবাসি, তাই ওকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এসব কথা শুনে আমি বেশ আগুনে জ্বলছিলাম। ওখান থেকে আমি বাড়ি চলে গেলাম। কি করব ভেবে না পেয়ে নিজের চাকু দিয়ে নিজের হাত নিজেই কোপাতে শুরু করি। হাত থেকে প্রচণ্ডভাবে রক্ত ঝরে। বাবা মা এই দেখে দ্রুত আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসা করার পর আমি সুস্থ হই। বাবা মা জিজ্ঞাসা করে কেন এটা করেছি, কিন্তু আমি কোনো কিছুই বলিনি। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর আমি ভাবছিলাম কি করা যায়। তখন একটা ঘটনা মনে পড়ে যায়। আমাদের পাশের বাড়ি এক জ্যাঠাকে কালো জাদু করে মেরে ফেলেছিল, কিন্তু কে এই কাজটা করেছিল আজও তো কেউ জানে না। তখন আমি সিদ্ধান্ত নিই সৌরভকে আমি কালো জাদু করব, ওকে আমি বাঁচতে দেব না। আমার বাবা ছিল একজন বড় ব্যবসায়ী। কোনো টাকা পয়সার আমাদের সমস্যা ছিল না। আমি আলমারি থেকে 15,000 টাকা চুরি করে নিয়ে যাই। গ্রামের এক বৃদ্ধ দাদুর কাছ থেকে জানতে পারি আমেদাবাদে এক তান্ত্রিকের আছে যে নাকি কালো জাদু করে। তো আমেদাবাদের এক তান্ত্রিকের আমি সন্ধান পাই। চলে যাই সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আমাকে দেখে আমার সমস্যা জিজ্ঞাসা করলো। আমি তাকে সব কিছু খুলে বলি। তান্ত্রিক জানায়, বাছাধন, তোমার বয়স অনেক কম। এই বয়সে তোমার অনেক কিছু করার থাকে, শুধু ভাবনা। কিন্তু তুমি এখন ভাবনার মধ্যে বিয়ে যেও না। তোমার দ্বারা এই সমস্ত কাজ করা সম্ভব হবে না। তুমি অনেক ছোট মানুষ। আমি তান্ত্রিককে জানাই আমি সবকিছু পারবো, তুমি শুধু বলো কি কি করতে হবে। এবং পকেট থেকে আমি 10,000 টাকা বের করে তান্ত্রিককে দেই এবং তান্ত্রিককে রাজি করাই। তখন তান্ত্রিক আমাকে বলে সৌরভ এবং ভারতীর মাথার চুল এবং তাদের পরিহিত পোশাক আনতে হবে এবং শ্মশান থেকে মৃত ব্যক্তির মাথার চুল এবং আঙুল কেটে আনতে হবে। শ্মশানে যেতে হবে খালি গায়ে, কোনো কিছু পরিধান করা চলবে না। তারপর ওগুলোকে আমি তৈরি করে দেব
তোমাকে, কিন্তু সেগুলো শ্মশানে গিয়ে মাটিতে পুঁতে আসতে হবে। আর হ্যাঁ, শ্মশান থেকে মৃত ব্যক্তির মাথার চুল ও আঙ্গুল আনতে হবে, ওটা আবার অমাবস্যা রাতে। এবং যেগুলি আমি তোমাকে দেব সেগুলোকে পুঁতে রাখতে হবে সেই শ্মশানে, সেটাও কিন্তু অমাবস্যার রাতে। এগুলো যদি তুমি করতে পারো তাহলে শুধু ভারতই নয়, ওর মাও তোমার জন্য পাগল হবে এবং সেই সাথে সৌরভের মৃত্যু নিশ্চিত। আমি রাতের বেলা ভারতীয় সৌরভদের বাড়ি থেকে ওদের জামা কাপড় চুরি করে নিয়ে আসি, বন্ধু বান্ধবীর মাধ্যমে ওদের চুল কালেক্ট করি, সেগুলো তান্ত্রিককে দেই। এর কিছুদিন পর অমাবস্যা, আমাকে বড় কোনো শ্মশানে যেতে হবে। সেখানে নিয়মিত কারোর না কারোর লাশ মাটি দেওয়া হয়। গুজরাটে মৌরবী এক শ্মশানে আমি বেছে নিই, কারণ সেখানে প্রতিদিন কোনো না কোনো লাশ দাফন করা হয়। বিকেলবেলা গিয়ে সমাধিটা ভালো করে দেখে এসেছি যে কোথা থেকে নতুন লাশকে রাখা হয়, কোথায় নতুন লাশ কবর দেওয়া হয়। রাতে একটা ছুরি ও কোদাল নিয়ে রওনা হই সেই শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের বাইরে জামা কাপড় খুলে রেখে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শ্মশানে প্রবেশ করি। প্রবেশ করতে কেমন যেন একটা হালকা বাতাস আমাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। আমি তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়ি। চারিদিক থেকে যেন ভেসে আসছে শত শত শিয়ালের ডাক। হালকা বাতাস বয়ে চলেছে শ্মশানের ভেতরে। আকাশটা অনেক পরিষ্কার। আমি সরাসরি চলে গেলাম সেই সমাধির কাছে। বিলম্ব না করে কোদাল দিয়ে সমাধির মাটি খুঁড়তে শুরু করলাম। কয়েকটি কোপ দেওয়া মাত্রই শুরু হলো ঝড়। আমি তখন ভয়ে ঘেমে গেছি, কিন্তু আমাকে সফল হতে হবে, আমাকে কাজটা করতেই হবে। আমি আবারও মাটি খুঁড়তে শুরু করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে লাশ পর্যন্ত পৌঁছে যায়। সমাধির ভেতরে ছিল একটা মেয়ের লাশ। আমি তার হাতের আঙুল যখন কাটতে যাব তখন অন্য হাত দিয়ে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে